স্মার্টফোনের জন্য এত বড় বক্স এমনটা কি কখনো দেখেছেন? ভিভো নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল বাংলাদেশ মার্কেটে, ভিভো V30 লাইট 4G। তো এই ডিভাইসটা প্রিবুক যারা করছেন তারাই শুধুমাত্র এত বড় বক্স পেয়ে যাবেন। চলেন আগে এটা খুলে দেখি ভিতরে কি কি আছে। প্যাকেটটা সুন্দর, একটু ডিফারেন্ট, নতুন কিছু আমরা দেখছি এখানে। খোলাটা খুব সহজ। ওয়াও, ভিতরে আমরা স্মার্টফোনটি দেখছি, এই যে স্মার্টফোনের প্যাকেট রয়েছে, বক্স রয়েছে আর কি। তারপর এখানে আমরা একটা TWS দেখছি, যা হলো রিরো ব্র্যান্ডের L13। আমি যতটুকু জানি এই জিনিসটার দাম 1899 টাকা। তো প্রিবুক করলে এটা একটা বাড়তি সুবিধা, আপনি স্মার্টফোনের সাথে একটা TWS ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে একটা কার্ড রয়েছে, আর এটা হচ্ছে 4 ইয়ার ব্যাটারি রিপ্লেসমেন্ট কার্ড। আর একটা জিনিস এখানে, এখানে একটা না বেশ কয়েকটা ছবি রয়েছে। আর হ্যাঁ, প্রিবুক চলবে কিন্তু 6 মে থেকে 10 মে পর্যন্ত, এবং ফার্স্ট সেল শুরু হচ্ছে 11 তারিখ, মানে মে মাসের 11, এবং 17 তারিখ পর্যন্ত হচ্ছে ফার্স্ট সেল চলবে। তবে যারা প্রিবুক করছেন শুধু গিফট না, এমনকি ওরা স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনাকে দিচ্ছে, যদি সেটা ভেঙে ফেলেন। প্রিবুক করবেন যারা, তারাই এই অফারগুলো পাচ্ছেন 180 দিনের। এই অফারের দাম কিন্তু সাধারণত 999 টাকা হয়ে থাকে, এমনকি ডিসপ্লে চেঞ্জ করতে গেলে আপনাকে প্রায় 8K এর মতো টাকা পয়সা খরচ করতে হয়, মানে 8000 টাকা। সুন্দর ইন্টারেস্টিং প্যাকেজিং, এবং আমার মনে হয় যারা এই ডিভাইসটার জন্য ওয়েট করছিলেন, কেনার চিন্তা ভাবনা ছিল, যদি কিনতে চান তাহলে অবশ্যই প্রিবুক করাটা বুদ্ধিমানের কাজ। সেই ক্ষেত্রে আপনি কিছু বাড়তি জিনিস ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। বাট ইন্টারেস্টিং জিনিস হলো, এই স্মার্টফোনটা দেখতে যেমন সুন্দর, তেমনি আমরা রিয়ার প্যানেলটাতে দেখতে পাই গ্লাস রয়েছে, যেটা ওই যে ফ্রস্টেড টাইপের, এবং এখানে আমরা একটা ফেদার টাইপের টেক্সচার দেখছি। আর এইটা কালার চেঞ্জ করতে পারে, কালার চেঞ্জিং টেকনোলজি রয়েছে এই স্মার্টফোনে। আপনি যখন কিনে এটাকে নিয়ে সানলাইটে যাবেন, রোদে যাবেন, আলোতে যাবেন, তখন দেখবেন এর কালারটা আস্তে আস্তে আরো ডিপ হয়ে যাচ্ছে। মানে এতটাই চেঞ্জ হয় যে বিষয়টা একদম টোটালি নোটিসেবল আর কি। মানে জাস্ট একটু শিফট করে এমন না, অনেকটাই শিফট করে ফেলে। আর আমাদের হাতে যে কালার ভ্যারিয়েন্টটা রয়েছে, এটার নাম হলো গিয়ে ব্রিজ গ্রেইন। এর আরো একটা কালো কালার ভ্যারিয়েন্ট হয়, যেটাকে ওরা বলছে ক্রিস্টাল ব্ল্যাক। বেশ পাতলা ফোন, এবং সে কারণেই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক গায়েব, ওই জিনিসটা পাচ্ছেন না। বাদ বাকি প্রয়োজনীয় প্রায় সবকিছুই আছে, তবে আইআর ব্লাস্টার সেন্সরটা থাকলে ওটা আরো বেশ কাজে লাগতো। কিন্তু একটা ব্যাপার নোটিস করলাম, এইটার কর্নার এরিয়া, এই যে কর্নার এরিয়া, এইটা না হাতে একটু শার্প একটা ফিল দেয়, মনে হবে যেন কেটে যাচ্ছে, বাট আসলে কাটবে না। আর এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, সাইড ফ্রেমটাতে বেশ ভালো রকমেরই স্মার্টস ফিঙ্গারপ্রিন্ট বসে। IP54 এর রেটিং রয়েছে, ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, তার মানে পানির নিচে কিন্তু নেওয়া যাবে না, হঠাৎ করে একটু টুকটাক ভিজে গেলে সমস্যা নেই। এই ফোনের ডিসপ্লে সাইজ কিন্তু আমার কাছে স্ট্যান্ডার্ড লাগছে, 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড প্যানেলগুলোতে এখানে আছে, এবং এটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দেয়, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তো কাগজে কলমে যা আছে তা খারাপ না, এবং কালার রিপ্রোডাকশনও ভালো। এই ফোন আমাদের কাছে অনেকদিন আছে এমন না, তবে আমরা যে কদিন ধরে ব্যবহার করছি আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। টাচ রেসপন্স জড়িত কোনো প্রবলেম ফেস করিনি। ইউএফএ টেস্টে দেখলাম 120 হার্টজও ঠিকভাবে পুশ করতে পারছে, কোনো ধরনের টিন্টও দেখিনি এই ডিসপ্লেতে আর কি। আর ব্রাইটনেস ইনডোরে তো ভালোই, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও এটা চালানোর উপযোগী ছিল। তবে আমার যা মনে হয়, এইটার লোয়ার চিনটা আরেকটু ন্যারো রাখলে আরও বেশি সুন্দর লাগতো, আরও বেশি ইমার্সিভ একটা ভিউ দিতে পারতো এই ডিসপ্লেটাই। অন্যদিকে পাঁচল কাট আউট, হ্যাঁ সেটা মোটামুটি ছোটোখাটোই আছে। আর প্রোটেকশন, 80 গ্লাসের প্রোটেকশন আছে এখানে, এজিসি ডিটি স্টার 2+ নামক একটা প্রোটেকশন আছে। তো এইটা আসলে কতটুকু প্রোটেকশন করবে এটা ক্লিয়ার না। আমার সাজেশন থাকবে এর সাথে একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার জন্য, বা অন্য কোনো একটা প্রোটেক্টর ব্যবহার করলেই বরং ভালো। এই ফোনটার রিয়ারে দেখে মনে হবে 3টা ক্যামেরা, বাট আসলে 2টা ক্যামেরা আছে। মেইন শুটার 50 মেগাপিক্সেল, এরপরে রয়েছে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইসে আমরা ডেফিনেটলি আশা করবো আলট্রাওয়াইড শুটার, খুব স্বাভাবিক, আমার এক্সপেকটেশন তেমনটাই ছিল। তো ভিভো এখানে একটা ডেপথ সেন্সর না দিয়ে বরং আলট্রাওয়াইড দিলে ওটা আরও বেশি আমাদের জন্য কাজের কিছু হতো। বাট এইটার যে মেইন শুটার, এর ছবিগুলোতে বেশ ভালো রকমের শার্পনেস ডিটেল আপনারা পাবেন। হয়তো ফোনের স্ক্রিনে দেখে হঠাৎ করে খুব একটা ভালো করে না বুঝলেও একটু জুম করলে আপনি বুঝতে পারবেন ছবিগুলোতে বেশ ভালো রকমের ডিটেল রয়েছে, ইভেন শার্পনেসের দিক থেকেও বেশ ভালোই। আমরা ভিভোর ফোনে দেখি একটু কালারটা টুইক করে প্রেজেন্ট করে, অনেক ফোনে দেখা যায় একটু স্যাচুরেটেড করে প্রেজেন্ট করে, সে তুলনায় এটা অনেকটা নিউট্রাল জায়গায় ছিল, এবং অনেকটাই বলা যায় ক্লোজ টু ন্যাচারাল। হ্যাঁ, একটু তো টুইক করে প্রেজেন্ট করে, যে বিষয়টা আবার ভালো লাগতেছে আর কি। সো কালারটা নিয়েও আশা করছি আপনাদের কোনো কমপ্লেইন থাকবে না। তবে লো লাইট বা ডার্ক এরিয়াতে আরেকটু বেটার ডিটেল দিলে আরও বেশি ভালো লাগতো। কিছু কিছু ছবির ক্ষেত্রে আমার কাছে একটু কন্ট্রাস্টের পরিমাণও বেশি মনে হয়েছে আর কি, বিশেষ করে যখন কিনা আমরা একটু বিকেলের দিকে বা একটু লো লাইট এরিয়াতে তুলছিলাম আর কি, এগুলো একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা ছিল। আর ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল মোটামুটি ভালো ছিল এই স্মার্টফোনের। ইভেন লো লাইটে যখন কিনা আপনি ছবি তুলবেন, নাইট মোড অন করে নিলে বেটার আউটপুট পাওয়া যায়, তখন আপনার প্রসেসিং মোটামুটি ভালো ডিটেল দেওয়ার ট্রাই করে, যদিও ডিলাইটের মতো অবশ্যই না, কিছুটা সফট থাকে, বাট চলনসই টাইপের ছবি এর থেকে পাওয়া যাচ্ছে লো লাইটেও। ডেডিকেটেড ডেপথ সেন্সর আছে, এবং পোর্ট্রেট মোডে দেখলাম এটা
মোটামুটি ভালো রেজাল্ট দেয়। ইভেন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করেও ছবি তুলতে পারেন। এখানে বেশ কিছু ফিল্টার রয়েছে। ইভেন এইখানে আপনি চাইলে ছবি তোলার পরে সাবজেক্ট অবজেক্ট আলাদা করতে পারেন। প্লাস আপনি বোকে ইফেক্ট কতটুকু নেবেন সেটাও আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আর এর বাইরে দেখলাম মেইন সাবজেক্টের কালার টালার মোটামুটি ঠিকঠাক রাখছে, একটু সফট করে যদিও, বাট দেখতে ভালো লাগে আর কি। ডাইনামিক রেঞ্জ এখানেও মোটামুটি ভালো পেয়েছি, খুব একটা এক্সপোজার লাইটিং কন্ডিশনে না হলে মোটামুটি ভালো ছবি পাওয়া যাচ্ছিল। অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু আবার বেশ ভালোই ছিল, শার্পনেস ডিটেল ঠিকঠাক আছে। ইভেন ডাইনামিক রেঞ্জ এখানেও আমরা মোটামুটি ভালো দেখছি। একেবারে সানলাইটের এগেন্স্টে তুলতে গেলে তো একটু ঝামেলা হয়ই, বাট তারপর আমি দেখছি এইটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা মোটামুটি বেটার রেজাল্ট দেওয়ার ট্রাই করে আর কি ওরকম সিচুয়েশনেও। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ, তবে আপনি স্টেবিলাইজেশন ইউজ করতে পারবেন। ভিডিও মোটামুটি ভালোই স্টেবল এবং 1080p হিসেবে ঠিকঠাক আছে এর ভিডিও কোয়ালিটি আর কি। তবে ওই যে হঠাৎ লো লাইট থেকে হাইলাইটে চলে যান যদি, ওইখানে একটু আপনি হয়তো ল্যাটেন্সি পাবেন, এর বাইরে মোটামুটি ওকে ছিল। মেইন ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকলেও আলট্রা ওয়াইডটাকে আমরা মিস করছি আর কি এই ডিভাইসে। এরপর যদি আসি কিনা ব্যাটারিতে, হ্যাঁ এইটা এই স্মার্টফোনের জন্য অন্যতম একটা স্ট্রং পয়েন্ট। এই ডিভাইসটাতে 5000 mAh ব্যাটারি রয়েছে এবং 4 বছরের ব্যাটারি হেলথ আপনি ঠিকঠাক পাচ্ছেন, এটা ওরা ক্লেম করছে। প্লাস বক্স আপনি পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের চার্জিং সিস্টেম। ওটা দিয়ে দেখলাম মোটামুটি 33 মিনিটসের মধ্যে এই স্মার্টফোন 80% 0 to 80% চার্জ করা সম্ভব এবং এটার ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ আপনি বলতে পারেন 120 Hz অন রেখেও একদিন প্লাস টাইম ইউজ করতে পারছেন। 6 ঘন্টা প্লাস এসওটি পাওয়া যায় ইজিলি এই ডিভাইস থেকে। রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশনটা একটু নিচ দিকে লাগতে পারে অনেকের কাছে, তবে এটা ফাস্ট এবং অ্যাকুরেট রেজাল্ট দেয় আর কি। ফাইনালি পারফরমেন্স সেকশন শুরু করছে অপারেটিং সিস্টেম দিয়ে। এটা রান করছে ফান্টাস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14 এ। এই ডিভাইসের প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এবং এটার স্টোরেজ টাইপ হলো UFS 2.2। ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করছে ওরা 8/256GB ভ্যারিয়েন্টে, সে সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম পাওয়া যায়। যখন কিনা ফোনের দাম দাঁড়ায় 32,999 টাকা, তো সেই ফোনে এরকম একটা প্রসেসর আসলে বেমানান, কারণ এই প্রসেসরটা আমরা পেয়ে অভ্যস্ত বিলো 20K, তো সেই জায়গায় আসলে এটা একেবারেই মানানসই না। এই প্রসেসরটা ডে টু ডে টাস্ক সামলাতে পারে, বাট এটার গ্রাফিক্স সেশনটা ততটা ভালো না, এটা গেমিং এর জন্য ততটা ভালো কিছু না। তো শুরুতেই বলে দেবো, যারা কিনা এই ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন, যদি আপনার মাথায় এমনটা থাকে আমি এটা দিয়ে আসলে হেভি গেমিং টেমিং আশা করি বা গেমিং টেমিং করার জন্যই আমি একটা ডিভাইস পারচেজ করার চিন্তা করছি, তাহলে এই ডিভাইসটা কিন্তু আপনার জন্য না। তবে এই ডিভাইসে যেহেতু আমরা 8GB র্যাম পেয়েছি, এটা মোটামুটি মাল্টিটাস্কিং একটা ভালো রেজাল্ট দিচ্ছে। যেমন ধরুন এট এ টাইম 5-7টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যায়। ইভেন আমরা লং টাইম রেখেও দেখছিলাম লাস্টের অ্যাপগুলো ক্র্যাশ করছে না বা নতুন করে শুরু করছে না, খুব একটা ব্যাটারি বার্ন করে না ডে টু ডে লাইফ ইউজ করার ক্ষেত্রে। ইভেন এটা খুব একটা হিট জেনারেট করছে না, থার্মাল থ্রোটল করতে আমরা দেখিনি, কারণ আসলে এটাকে আপনি সেই লেভেলের প্রেশার দিবেনও না। যেমন ধরুন হেভি গেমিং করছেন না, একসাথে ভারী অ্যাপ্লিকেশন নিয়ে প্রেশার দিচ্ছেন না। তবে আমরা টুকটাক রেগুলার ব্যবহার করা হয় এই ধরনের অ্যাপ্লিকেশন চালিয়ে দেখেছি, যেমন ধরুন ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো রয়েছে এগুলো, এমনকি আমরা এখানে ক্যাপকাট চালিয়ে দেখছিলাম। তো এই ধরনের অ্যাপ চালাতে গিয়ে আমাকে প্রবলেম ফেস করতে হয়নি। ইভেন ক্যাপকাটে আমরা দেখছিলাম যে মোটামুটি একটা 1 মিনিটের ভিডিও রেন্ডার দিতে গিয়ে এই স্মার্টফোনটা খুব একটা হিট জেনারেট করে না বা খুব একটা টাইম নিচ্ছিল না। 1 মিনিটের আশেপাশে সময়ের মধ্যে ম্যাক্সিমাম টাইমে এটা রেন্ডার করে ফেলতে পারছিল এই শর্ট ভিডিওগুলো। ডে টু ডে লাইফে ইউজ করতে গিয়ে কখন আমরা ল্যাগ করতে দেখিনি, আটকে গিয়ে বা বন্ধ হয়ে যাচ্ছে, রিস্টার্ট নিচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, এ ধরনের প্রবলেম কিন্তু একবারও ফেস করিনি এই ডিভাইসে। আর যদি গেমিংয়ের কথা বলি, আমরা সাহস করে পাবজি রান করছিলাম, সর্বোচ্চ ব্যালেন্স মিডিয়ামে প্লে করা যায়, তবে স্মুথ এনে হাই প্লে করা যায়। তো এইটার গেম প্লে রেজাল্ট এমনটা ছিল, মানে গেমিংয়ের জন্য বা রিকমেন্ড করার মতো না। মানে যদি পাবজি খেলতে চান তাহলে এইটা এরকম প্রাইস পয়েন্ট থেকে আপনাকে আমি রিকমেন্ড করছি না। আর এর বাইরে বেশ কয়েকটা ছোটখাটো গেমও প্লে করা হয়েছে যেগুলো মোটামুটি প্লেয়াবল রেজাল্ট দিচ্ছে। আপনি যদি 2D গেম প্লে করতে চান দেন ওকে সময় কাটাতে পারছেন এই। তবে রিড রাইট স্পিড টেস্ট করে দেখছিলাম, ওইটা মোটামুটি ওকে আছে। তারপরও দিন শেষে এই ডিভাইসটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস, সে জায়গায় পারফরমেন্স সেকশনে অনেকটাই পিছিয়ে আছে। এটাতে অবশ্যই ভিভোর উচিত ছিল আরো বেটার কোনো প্রসেসর দিয়ে নিয়ে আসা। তখন যে জিনিসটা হতো, মানে এরকম প্রাইস পয়েন্ট অনেকে চায় না যে বেটার একটা ক্যামেরার সাথে, বেটার একটা ডিজাইনের সাথে, বেটার একটা ডিসপ্লের সাথে, ভালো ব্যাটারির সাথে আমি একটু গেমিং পারফরমেন্স ভালো চাই, গেমিং সেন্ট্রিক ডিভাইস অনেকে চায়, তাহলে হয়তো কি সবাইকে টার্গেট করাটা সহজ হতো। সো আই হোপ নেক্সট টাইম ওরা এই বিষয়গুলোর দিকে নজর দিবে আর কি। ডুয়াল স্পিকার আছে, সাউন্ড মোটামুটি ব্যালেন্স, তবে সাউন্ডের একটু ক্লারিটি দরকার ছিল, একটু মাফল টাইপের সাউন্ড আসে। ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, অন্যান্য সেন্সার্সগুলো আছে, জাইরোস্কোপ সেন্সরটাও আছে, ডাটা কানেকশন আর ওয়াইফাই বোথ দুই জায়গায় ঠিকঠাকভাবে কাজ করছে। এই হচ্ছে ডিভাইস। এখন এই ডিভাইসের ভালো জায়গা, কমতের জায়গাগুলো মনে হয় ক্লিয়ার, প্রসেসর এবং একটা আলট্রাওয়াইড শুটার। তো ভাই ব্রাদার, আপনাদের কাছে এই ডিভাইস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে নিশ্চয়ই আমাদের আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর এই ফোনটা আর কিছুদিন ব্যবহার করি, দেখি ট্রাই করবো একদম ইন ডিটেল একটা ফুল রিভিউ দেওয়ার জন্য। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।